সবাইকে তো আপনি সাগর ভাই আপনি চেঞ্জ করতে পারবেন না। ডেফিনেটলি আপনাকে কিছু হেড চেঞ্জ করতে হবে, ইম্পর্টেন্ট যে কি কি পার্সনগুলো চেঞ্জ করতে হবে, কি হোল্ড পজিশনগুলো যারা হোল্ড করে আছে তাদেরকে চেঞ্জ করতে হবে, এবং বাকিদেরকে তাদের নেতৃত্বে তাদেরকে রিফর্ম করতে হবে। 2008-9 সালে যে ছেলে বা যে মেয়ে বা যে ব্যক্তি উনি তার কর্মজীবন শুরু করেছেন, 2024 সালে এসে কিন্তু উনি ওনার কর্মজীবনের মাঝামাঝি কিংবা ওনার দ্বিতীয় ধাপে অবস্থান করেছেন। উনি কর্মজীবন শুরুই করেছেন শেখ হাসিনার বক্তব্য শুনে, এবং এককভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিকৃত যে ইতিহাস এবং চেতনার যে ইতিহাস সেটা দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছে তার তার চোখের সামনে। সো 2024 সাল পর্যন্ত উনি কিন্তু আর কোনো কিছু দেখেন নাই। উনি কিন্তু চাকরি জীবনের অর্ধেক পিরিয়ড কিন্তু পার করে দিয়েছেন, প্রায় 15-16 বছর 17 বছর উনি কিন্তু চাকরি জীবন শেষ করে দিয়েছেন। সো ওকে বা ওই ব্যক্তিকে আপনি এখন আবার নতুন করে রিফর্ম করাটা, দিস ইজ নট এ জোক, এটা অনেক বড় একটা স্টেপ। আপনি আপনার কর্মজীবন শুরুই করেছেন একটা আইডিওলজি দিয়ে, একটা কিছু ছবি দিয়ে, কিছু মতবাদ দিয়ে, কিছু বিশ্বাস দিয়ে, কিছু চেতনা দিয়ে। এখন আপনি হঠাৎ করে কি করে চাচ্ছেন 1.5 মাস 2 মাস বয়সের একটা সরকার বা 1.5 মাস 2 মাসের ভিতরে আপনি আপনার চেতনা থেকে বের হয়ে যাবেন? সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, কনসার্ন হচ্ছে, সাকিব আল হাসান কিন্তু টিল নাও উনি কিন্তু ওনার জুলাই আগস্ট কিংবা এই পট পরিবর্তন কিংবা বাংলাদেশের যে রাজনৈতিক যে টালমাটাল অবস্থা, এত বড় একটা পরিবর্তন চেঞ্জ, উনি কিন্তু ওনার অবস্থান কিন্তু কখনোই কিন্তু পরিষ্কার করেননি, এবং ওই সংক্রান্ত কিন্তু কোনোদিন উনি কিন্তু কোনোটা স্টেটমেন্ট দেননি, সরি কিংবা আমার ভুল হয়েছে বা কিছু একটা দেননি। এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়, এবং জনগণের ক্ষোভ এবং রাগের আমার মনে হয় একটা অনেক বড় একটা কারণ হতে পারে। যাই হোক, আমি আপনার আহ, ইয়া ইয়া দ্বিতীয় প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে রাজনৈতিক ঢিলেতামে চলছে আমাদের প্রশাসন, কিংবা খামখেয়ালিপনা অনেকটা এরকম, কিংবা আমাদের কোনো আম, দেশের বাইরের কোনো ষড়যন্ত্র বা কোনো কিছু চলছে কিনা। দেখেন, আমাদের প্রশাসন, আমরা যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন পেয়েছি, 8ই আগস্ট আমাদের ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করেছে। মূলত যখন ওনারা টেক ওভার করলেন তখন কিন্তু একটা, আমি আমি বলবো যে প্রশাসন একেবারেই একটা স্থবির একটা প্রশাসন নিয়ে কিন্তু ওনারা দায়িত্ব গ্রহণ করেছেন। এই প্রশাসনে গত 15-16 বছর ধরে যারা এই প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ছিল, তারা আম, সম্পূর্ণভাবে তাদের একটা 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 নিজস্ব পরিমণ্ডল তারা তৈরি করেছিল, নিজস্ব ওয়ে অফ কন্ডাক্ট, একবার তাদের যে কাজের যেই পরিধি ছিল সব কিছুর ভিতরে একটা ছেদ পড়েছিল। অর্থাৎ একটা ভাগ বাটোয়ারা, একটা দুর্নীতির একটা মহোৎসব কিন্তু সবসময় কিন্তু চলছিল, কোনো সেক্টরই কিন্তু দুর্নীতিমুক্ত ছিল না। পুরো টপ টু বটম কিন্তু দুর্নীতিতে নিমজ্জিত ছিল। সো সাডেনলি যখন সেটা ছন্দপতন ঘটে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু সাগর ভাই আপনি এসে যখন আজকে বলবেন যে নো মোর, এনাফ ইজ এনাফ, ফ্রম টুমোরো ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট, এটা কিন্তু সত্যি কথা বলতে চট করে কিন্তু আপনি মেনেও যেমন নিবেন না আপনার জন্য, মেনে আবার কিন্তু সত্যিকার অর্থে টু বি ভেরি অনেস্ট জনগণের চাওয়া প্রশাসনের চাওয়া অনুযায়ী কিন্তু আপনার চলাটাও কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি দুষ্কর। এবং বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল, সেই ভ্যাকুয়ামটা আমি বলবো যে এটা ভ্যাকুয়ামের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে কি, আমরা পুলিশের স্টেটমেন্ট দেখেছি 187 বা 188 বা 200 এরকম একটা সংখ্যা কাজে জয়েন করেনি, বাকিরা তো জয়েন করেছেন। তারপরে আমরা এত পুলিশের ভ্যাকুয়াম কেন বলছি? ভ্যাকুয়ামটা আসলে অন্য জায়গায়, ভ্যাকুয়ামটা হচ্ছে সংখ্যার চেয়ে বড় ভ্যাকুয়াম হচ্ছে গিয়ে তাদের আস্থার জায়গাটা, তাদের নৈতিকতার জায়গাটাতে তারা অনেক বেশি ভ্যাকুয়াম। তারা কিন্তু সোফার যে কাজগুলো করেছিল সেগুলো তাদের নৈতিকতা বিবর্জিত কাজগুলো তারা করছিল। তারা কিন্তু জনগণের পালস বুঝে জনগণের বন্ধু হিসেবে কখনোই ছিল না। তারা কিন্তু জনগণের বিপক্ষেই কিন্তু সবসময় কিন্তু অবস্থান করেছিল, এবং জুলাই আগস্টেও কিন্তু তারা সরাসরি কিন্তু দেশের জনগণের বিপক্ষ শক্তি হিসেবে কিন্তু মাঠে নেমেছিল। সো একটা মানে বিপক্ষ পুরো শক্তি, আপনার পুলিশ প্রশাসন এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দুটার কথাই বলছেন। হ্যাঁ হ্যাঁ, অনেকটা আপনি বলতে পারেন আমাদের হয়তো পুলিশ প্রশাসন হয়তো ইউনিফর্ম ফোর্স হিসাবে তারা মাঠে ছিল বলে তাদেরটা যত বেশি দৃশ্যমান হয়েছিল, তো সিভিল হুম। প্রশাসন তারা হয়তো বা একটা প্রশাসন কেন্দ্রিক কাজ করেছে, কিন্তু দুটোই কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ জনগণের যে চাওয়া, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, তাদের যে ফিলিংস, তাদের বিপক্ষে অবস্থান করেছিল। সো আপনার একটা বিপক্ষ শক্তি, একটা বিপক্ষ ফোর্স তারা এতদিন ধরে আপনার বিরুদ্ধে রেস্ট্রেন করে গিয়েছিল, অলনে সাডেন কিন্তু তারা কিন্তু আপনার পক্ষ হয়ে আপনাকে আপনাকে আপনার সিকিউরিটি, আপনার চাওয়া পাওয়ার মতো কাজ করার জন্য কিন্তু চট করে তারা কিন্তু আপনার আপনার দিকে কিন্তু আবার সেভাবে আসবে না। সো ওই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি বড় ভ্যাকুয়াম, যে তাদের আস্থাহীন জায়গাটা, এটা শুধুমাত্র পুলিশ প্রশাসন না, এটা আমাদের প্রশাসনের
প্রতিটা স্তরে স্তরে কিন্তু আওয়ামী লীগ তাদের যেই লোকগুলোকে তারা বসিয়েছিল তারা কিন্তু এখনো কিন্তু বিদ্যমান। আপনি কতগুলোকে সরাবেন? আপনি আমাকে বলেন, যেই প্রশাসনের একটা একটা অফিসে 2008-9 সালে যে ছেলে বা যে মেয়ে বা যে ব্যক্তি উনি তার কর্মজীবন শুরু করেছেন, 2024 সালে এসে কিন্তু উনি ওনার কর্মজীবনের মাঝামাঝি কিংবা ওনার দ্বিতীয় ধাপে অবস্থান করেছেন। উনি কর্মজীবন শুরুই করেছেন শেখ হাসিনার বক্তব্য শুনে এবং এককভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিকৃত যে ইতিহাস এবং চেতনার যে ইতিহাস সেটা দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছে তার তার চোখের সামনে। সো 2024 সাল পর্যন্ত উনি কিন্তু আর কোনো কিছু দেখেন নাই। উনি কিন্তু চাকরি জীবনের অর্ধেক পিরিয়ড কিন্তু পার করে দিয়েছেন, প্রায় 15-16 বছর 17 বছর উনি কিন্তু চাকরি জীবন শেষ করে দিয়েছেন। সো ওকে বা ওই ব্যক্তিকে আপনি এখন আবার নতুন করে রিফর্ম করাটা, দিস ইজ নট এ জোক, এটা অনেক বড় একটা স্টেপ। আপনি আপনার কর্মজীবন শুরুই করেছেন একটা আইডিওলজি দিয়ে, একটা কিছু হুম। কিছু ছবি দিয়ে, কিছু মতবাদ দিয়ে, কিছু বিশ্বাস দিয়ে, কিছু চেতনা দিয়ে। এখন আপনি হঠাৎ করে কি করে চাচ্ছেন 1.5 মাস 2 মাস বয়সের একটা সরকার বা 1.5 মাস 2 মাসের ভিতরে আপনি আপনার চেতনা থেকে বের হয়ে যাবেন, নতুন করে আপনি আপনাকে রিফর্ম করবেন? এটা হুম। একটা অনেক বড় একটা জায়গা। যতটা না আমাদের সংখ্যা, যতটা না আমাদের পজিশন, তার চেয়ে বেশি হচ্ছে তারা যে নৈতিকতার জায়গা থেকে অবস্থান করেছিল, তাদের যে কর্মপন্থা তারা ছিল, তাদের যে বিশ্বাস, যে আইডিওলজি নিয়ে তারা গ্রো আপ হয়েছে এবং বছরের পর বছর কাজ করেছে, সেই আইডিওলজিটাকে তাকে আবার নতুন করে রিফর্ম করতে হবে। সো এটার জন্য আমাদের পর্যাপ্ত সময় ওয়েট করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। মানে নাম্বার পর্যাপ্ত সময় করতে হবে, যারা এখন বর্তমানে আছে তাদেরকেই কি আপনি রিফর্ম করার জন্য তাদেরকেই নিয়ে কাজ করতে হবে বলতেছেন, এবং তাদেরই মননে পরিবর্তনের জন্য কাজ করতে হবে, ব্যাপারটা কি এরকম, নাকি একদম পুরোপুরি আপনার একটা নতুন করে সাজানো, নতুন নতুন থেকে নিয়ে কাজ করার? আপনি দেখেন আপনি আজকে যদি একটা প্রতিষ্ঠানে যদি 100 জন লোক থাকে, আপনি কিন্তু 100 জনকেই কিন্তু আপনি কিন্তু নতুন করে আবার 100 জন কিন্তু আনতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। আপনার দেশের হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, বিভিন্ন প্রশাসনের লক্ষ লক্ষ আছেন, সবাইকে তো আপনি সাগর ভাই আপনি চেঞ্জ করতে পারবেন না। ডেফিনেটলি আপনাকে কিছু হেড চেঞ্জ করতে হবে, ইম্পর্টেন্ট যে কি কি পার্সনগুলো চেঞ্জ করতে হবে, কি হোল্ড পজিশনগুলো যারা হোল্ড করে আছে তাদেরকে চেঞ্জ করতে হবে, এবং বাকিদেরকে তাদের নেতৃত্বে তাদেরকে রিফর্ম করতে হবে। ওই পজিশনগুলো যাদের তাদের নিজস্ব রুলস এবং রেগুলেশন যাদের প্রয়োগ করার মতো ক্ষমতা আছে। যেমন আমি যদি এখন মনে করি যে স্বাভাবিক, আমি যদি একটা প্রশাসন একটা জেলার ডিসি, একটা পুলিশের আইজি, তার যে ডিস্ট্রিক্টগুলো যে 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 অ্যাডিশনাল আইজি গুলো আছেন বিভিন্ন জায়গায়, এবং এসপি যারা আছেন, এই কিছু কিছু পর্যায়ের হেডগুলো যখন আপনি যখন ইনিশিয়ালি যখন একটা নিউট্রাল কিংবা আহ, সবার দৃষ্টিতে যারা যোগ্য এবং চৌখস অফিসার, তাদেরকে যদি আপনি নিয়োগ করেন তাদের নেতৃত্বে, তখন আপনি আপনার সাবসিকুয়েন্ট ওয়েগুলোতে আপনি আস্তে আস্তে করে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি কিন্তু 100% লোক সাগর ভাই কখনো চেঞ্জ করে কিন্তু পুরো পুরো পানি ফেলে দিয়ে জগে আবার নতুন পানি আপনি কিন্তু ভরতে পারবেন না, এটা কিন্তু সম্ভব না। তাহলে কিন্তু আরো অনেক বড় বেশি ভ্যাকুয়াম তৈরি হবে, এবং এটার জন্য একটা অনেক বড় লম্বা সময় দরকার। আজকে আপনি প্রশাসনের যে লোকটা গত 14-15 বছর ধরে জব করে সেই যে অভিজ্ঞতাটা অর্জন করেছে, আপনি কি 14-15 দিনে 14-15 মাসে কি সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন? সেই পরিমাণ আউটপুট কি আপনি পাবেন? কখনোই পাবেন না। ডেফিনেটলি তাদের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে, ডেফিনেটলি তাদের যোগ্যতাকে আমাদের কাজে লাগাতে হবে, কিন্তু হুম। তাদেরকে যারা লিড করছে সেই লিডিং পজিশনগুলোকে আমাদের যোগ্য নেতৃত্বকে দিয়ে, যোগ্য লোককে দিয়ে তাদেরকে সঠিক পথে গাইড করতে হবে, যাতে করে তারা যাতে তাদের আইডিওলজি থেকে বের হয়ে ধীরে ধীরে যাতে তাদের যে রং জিনিসগুলো ছিল সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারে। এটা হচ্ছে আরেকটা বিষয়। তৃতীয় বিষয়টা হচ্ছে আমাদের যেই দুর্নীতির যে জায়গাগুলো ছিল, এটা কিন্তু অনেকটা স্পষ্ট। এটা অনেকটা স্পষ্ট যে কোথায় কোথায় আমাদের ম্যাক্সিমাম দুর্নীতিগুলো হতো। ইভেন আমরা একটা পাসপোর্ট করতে গেলেও আমাদের কিন্তু দুর্নীতি হতো, একটা ফাইল মুভ করতে গেলে হতো। সো এই বিষয়গুলোকে আরো স্ট্রংলি মনিটর করার জন্য আমি মনে করি যে প্রশাসনের, আমাদের প্রত্যেকটা প্রশাসনের একটা সেপারেট একটা মনিটরিং সেল থাকা দরকার, যারা আমাদের যেটা আমাদের সার্বিকভাবে দেশের দুর্নীতি দমন কমিশন আছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন এককভাবে তারা কিন্তু প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা প্রশাসনে কিন্তু দুর্নীতিগুলোকে কিন্তু মনিটর করা তাদের জন্য হুম। মানে কোয়াইট ইম্পসিবল, আনটিল আনলেস সেগুলোর তারা যদি পর্যাপ্ত পরিমাণ তথ্য বা ইনফরমেশন না পান। তথ্যটা কারা দেবেন, ইনফরমেশনটা কারা দেবেন? যারা দুর্নীতি করতেছেন তারা দিবেন? কখনোই তারা দেবেন না। তাহলে আমার প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা স্থাপনার, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি দমন কমিশনের মতো একটা সেপারেট সেল থাকা উচিত, যাদের কাজই হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সেক্টরের
দুর্নীতিগুলোকে পিক আপ করা এবং সেটাকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে, অর্থাৎ দুর্নীতি মানে দমন আলাদা সম্পূর্ণ একটা কমিশন একটা লিয়াজু সেল, কমিশন করতে হবে। জি একটা লিয়াজু সেল প্রত্যেকটা জায়গায় থাকা দরকার। আর এখন বর্তমানে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমি যদি বলি, ডেফিনেটলি আমরা উপদেষ্টাদের, প্রধান উপদেষ্টা সহ সবার যেই পরিমাণ আমরা তাদের যেই কর্মপন্থা বা কর্মপরিকল্পনা আমরা দেখছি, আমরা যদি প্রধান উপদেষ্টার জাস্ট লাস্ট স্টেটমেন্টটা যদি ধরি, উনি যেই রিফর্মগুলোর জন্য বা যেই কমিশনগুলো গঠন করেছেন, 6টা কমিশন, সেই কমিশনগুলোর আমি ডিসেম্বর নাগাদ সেই কমিশনগুলো শেষ সময় তাদের রিপোর্ট সাবমিট করা, তারপর তারা প্রশাসনের সমস্ত কর্তাস্থানীয় ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তারা বসবেন, বসে তারা একটা কর্মপরিকল্পনা এবং পরবর্তী নির্বাচনের জন্য একটা তারিখ এবং তারা ঘোষণা করবেন। সো আমার মনে হয় এই যে কমিশনগুলো যে কি রিফর্ম করছে, এইটা এখন আমাদেরকে খুব স্ট্রংলি কিন্তু মনিটর করা উচিত এবং আমাদের বিভিন্ন মাধ্যম থেকে, লাইক আপনার যেরকম একটা চ্যানেল আছে, এরকম আরো যারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছে, সবার কিন্তু আসলে নক করা উচিত যে কমিশনগুলোর অগ্রগতিগুলোকে সরকারের কিন্তু পিরিয়ডিক্যালি কিন্তু জনগণকে অ্যাপ্রাইজ করা উচিত। কারণ আমরা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছি যে কোথায় কি রিফর্মস হচ্ছে বা কি হচ্ছে বা কর্মপরিকল্পনা কি, কোথায় কি ধরনের, যাতে করে আমরাও যাতে ইনপুট দিতে পারি, আপনারাও যাতে ইনপুট দিতে পারেন, সবাই যার যার পজিশন থেকে যাতে ইনপুট দিতে পারে। এটা গভর্নমেন্টের কাছ থেকে যদি পিরিয়ডিক্যালি যদি একটা ব্রিফ বা একটা যদি একটা গাইডলাইন কিংবা তাদের অগ্রগতির একটা প্রতিবেদন যদি আমরা যদি পাই বা দেশের জনগণ যদি পায়, আমার মনে হয় তাহলে আপনি যেই প্রসঙ্গটা তুলেছেন যে ঢিলে তামে চলছে প্রশাসন, আমার মনে হয় তখন তো জনগণ বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কমিশনগুলো তাদের রিফর্মটা কতটা গতিতে চালাচ্ছে, কেমন চালাচ্ছে, ভুল হচ্ছে কিনা। বিকজ আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি জি নিয়োগ করার মানে আপনি পর বলতে আমরা চাচ্ছেন শুনতে যে পাই। একটা সম্পূর্ণ আলাদা একটা মনিটরিং সেল, যেটা সরকারের পছন্দ মতো স্ট্রং সেল করলে পরে পুরো বিষয়টাকে যেন সার্বক্ষণিক সরকারের কাছে এটাকে আপনার তথ্য সরবরাহ এবং করে শুধুমাত্র নজর সেটা রাখা। না, সেই জি সেই মনিটরিং সেল কিংবা একটা মাধ্যমে জনগণকে অ্যাপ্রাইজ করা উচিত। একটা অগ্রগতি, একটা প্রতিবেদন যদি রাখা হয়, তাহলে আমার মনে হয় কারণ আমাদের যে সন্দেহ বা আপনার যে সন্দেহ যে হচ্ছে শুধুমাত্র না বা হচ্ছে পুলিশ, না, এটা সম্পূর্ণ পূর্বের বলা পুলিশ যেতে পারে। যারা পূর্বের পুলিশ যারা সিনিয়র ছিল, জুনিয়র, মানে মোটামুটি সাবেক সরকারের আমাদের যারা পুলিশে ছিল, আমি কথার কথা পুলিশকে এক্সাম্পল দিচ্ছি, তাদের উপরে মানে শীর্ষ নেতৃত্বে যারা মনিটরিং নিয়ে কাজ করবার সিনিয়র কর্মকর্তারা যারা ছিল, তাদের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। তাদের বাহিরেও একটা মনিটরিং সেল, এখন নিজেদের সরকারের পছন্দ মতো একটা সেল, একটা ওয়াচ ডগ রাখা উচিত বলে মনে করেন, যে সার্বক্ষণিক কি হচ্ছে যেন তারা একদম খুব এক্স্যাক্টলি, চমৎকার একটা এক্স্যাক্টলি। প্রস্তাব কারণ কারণ আমার কাছে। কারণ এটা যদি না করেন, তাহলে কিন্তু এরকম সন্দেহ কিন্তু সবসময় থাকবে। আমরা কিন্তু এবং একটা ইমিডিয়েট অন্ধকারই অ্যাকশন সবসময় নেওয়ার জন্য থাকবো। এই হ্যাঁ, এটা সম্পূর্ণ মানে যারা আগের সরকারের সাথে কোনো সম্পর্ক ছিল না, এরকম একটা নতুন বডি, একটা কমিশন, অথবা আপনার ভাষা যেটা বলছেন একটা নতুন ওয়াচ ডগ বা কি বলা যায় এটা যেটা বললেন আপনি, মনিটরিং সেল, সেরকম একটা কিছু কারণ কারণ এই এই জি রিফর্মটাই কিন্তু এখন এই রিফর্মটাই কিন্তু এখন আমাদের কিন্তু অন্যতম একটা বিবেচনার বিষয়। জি জি ধন্যবাদ।